আসসালামু আলাইকুম, আমি খালেদুর রহমান রাতুল। আমার আজকের বিষয় প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ ভয়েসে পরিণত করার নিয়ম। তো প্যাসিভ ভয়েসকে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে পরিণত করব, তখন সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে সেই প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটি কোন টেন্সে লেখা ছিল। আমরা সেই সেন্টেন্সটির ভার্ব থেকে সেই সেন্টেন্সটি কোন টেন্সে লেখা ছিল সেইটা বুঝতে পারবো। তারপরে আমাদের দেখতে হবে সেই সেন্টেন্সে কোনো বাই ব্যবহার করা হয়েছে নাকি। যদি বাই ব্যবহার করা হয়ে থাকে তাহলে বাই এর পরে যেটা থাকবে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে গণ্য করব। সেটাকে আমরা এই অ্যাক্টিভ ভয়েস যে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটা আমরা লিখব, সেই সেন্টেন্সটাতে ওই বাই এর পরবর্তী নাউন বা প্রোনাউনটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। যেমন দ্য বুক ইজ বিং রিটেন বাই হিম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাই ব্যবহার করা হয়েছে এবং বাইয়ের পরে হিম রয়েছে। তো হিমটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব এবং এখানে ইজ বিং রিটেন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ইজ প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাই যেহেতু এখানে বিং ব্যবহার করা হয়েছে সেহেতু এটা একটি কন্টিনিউয়াস টেন্স এবং এখানে ইজ ব্যবহার করা হয়েছে। ইজ ব্যবহৃত হয়ে থাকে প্রেজেন্ট টেন্সে, তাহলে এটা একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে আমরা হি অবজেক্টিভ ফর্মে ছিল, সেটা থেকে আমরা হি লিখেছি, অর্থাৎ হিম থেকে হি লিখেছি। তারপরে স্বাভাবিকভাবে আমরা যেরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লিখে থাকি, সেরূপভাবে ইজ রাইটিং দ্য বুক এখানে সাবজেক্ট হিসেবে ছিল, দ্য বুক আমরা অবজেক্ট হিসেবে লিখেছি দ্য বুক, অর্থাৎ পালাম হি ইজ রাইটিং দ্য বুক। এর পরবর্তীতে যখন তো আমরা এখন এই পর্যন্ত প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে পরিণত করার ক্ষেত্রে একটি উদাহরণ দেখেছি। আমরা সেখানে দেখেছি একটি বাই ছিল এবং বাইয়ের পরে একটি নাউন বা প্রোনাউন ছিল। কিন্তু আমরা যখন বাস্তব জীবনে কিছু প্যাসিভ ভয়েসের উদাহরণ বা ব্যবহার দেখব, তখন আমরা দেখব যে সেখানে অনেক ক্ষেত্রেই বাই বা কার দ্বারা কাজটি করা হয়েছিল সেটি উল্লেখ থাকে না। যেমন নিউজ পেপার বা পত্রিকাতে আমরা অনেক সময় খবরে দেখে থাকি লেখা রয়েছে একটি চুরি হয়েছে। তো এখানে যে একটি চুরি হয়েছে, এই চুরিটা কার দ্বারা হয়েছে বা কে চুরিটা করেছে সেটি আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি না বা লিখি না। আমরা বলি 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছে বা কার দ্বারা হয়েছে সেটা আমরা সাধারণত বলে থাকি না। তো এইরকম যে সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসের যে সেন্টেন্সগুলোতে কার দ্বারা করা হয়েছে সেটি উল্লেখ থাকে না, সেটিকে আমরা যখন অ্যাক্টিভ ভয়েসে পরিণত করব তখন সেটির পরিণত করার পদ্ধতিটা কিছুটা জটিল হয়ে যাবে। তো আমি এখন দেখাতে চাচ্ছি যে এরকম যে সেন্টেন্সগুলোতে কার্যটি বা ভার্বটি কার দ্বারা করা হয়েছে সেটি উল্লেখ থাকে না, সেই প্যাসিভ ভয়েসের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সে পরিণত করতে পারি। তো আমরা এখন কয়েকটি উদাহরণ দেখি। দ্য স্কুল ওয়াজ বিল্ট ইন 1980। তো এখানে এটির বাংলা অর্থ হচ্ছে বিদ্যালয়টি তৈরি করা হয়েছিল 1980 সালে। তো এখানে বিদ্যালয়টি তৈরি করা হয়েছিল 1980 সালে, কিন্তু এই বিদ্যালয়টি কে বা কারা তৈরি করেছিল সেই বিষয়ে কোনো কথাই বাক্যটিতে বলা হয়নি। তো আমরা এই ভার্ব যে তৈরি করা হয়েছিল, এই তৈরি করা হয়েছিল ভার্বটাকে আমরা কে দ্বারা প্রশ্ন করব। তো আমরা এখানে প্রশ্নটা করব স্কুল কে তৈরি করেছিল। তা স্কুল কে তৈরি করেছিল এটি দ্বারা আমাদের সহজে আমাদের মাথায় আসছে যে স্কুলটি যদি সরকারি বিদ্যালয় হয়ে থাকে তাহলে সরকার বা গভর্নমেন্ট এই স্কুলটি বা বিদ্যালয়টি তৈরি করবে। তো আমরা লিখেছি দ্য গভর্নমেন্ট বিল্ড দ্য স্কুল ইন 1980। রোম ওয়াজ নট বিল্ড ইন আ ডে। তো আমরা যদি প্রশ্ন করি যে রোম কে তৈরি করেছিল তাহলে আমরা পাবো দ্য রোমান। তা এখানে ওয়াজ রয়েছে যেহেতু এটি পাস্ট টেন্স, তাই আমরা ডিডেন্ট ব্যবহার করেছি। বিল্ড
রোম ইন আ ডে। দ্য চেয়ার হ্যাজ বিন ব্রোকেন। আমরা যদি প্রশ্ন করি যে চেয়ারটি কে ভেঙেছিল, তাহলে আমরা এটার যদিও কোনো নির্দিষ্ট উত্তর পাবো না, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে সামবডি বা যে কেউ। তো আমরা এখানে লিখেছি সামবডি হ্যাজ ব্রোকেন দ্য চেয়ার। আমরা যেখানে দেখছি এখানে বিন ব্যবহার করা হয়েছে, বিন ব্যবহার করা হয়ে থাকে পারফেক্ট টেন্সে। দ্য বুক ইজ বিং রিটেন বাই হিম, হি ইজ রাইটিং দ্য বুক। তো আমরা ভয়েস চেঞ্জিংয়ের প্রায় সকল নিয়মই দেখে ফেলেছি। আমরা যদি এই নিয়মগুলোকে সঠিকভাবে আয়ত্ত করতে চাই, তাহলে আমাদেরকে এই বিষয়ে প্রচুর পরিমাণে উদাহরণ প্র্যাকটিস করতে হবে। তো আমাদের এখন করণীয় যে আমাদের কাছে যে বইগুলো রয়েছে সেটা থেকে প্রচুর পরিমাণে ভয়েস চেঞ্জিংয়ের উদাহরণ অর্থাৎ প্রশ্ন হাতে খাতায় লিখে প্র্যাকটিস করা। তাহলেই আমরা এই নিয়মগুলোকে সঠিকভাবে আমাদের মনে রাখতে পারবো এবং ব্যবহার করে ভয়েস চেঞ্জিং করতে পারবো। আমরা যদি এগুলোকে সঠিকভাবে তো আশা করি আপনারা সকলে ভয়েস চেঞ্জিং বুঝতে পেরেছেন এবং এগুলোকে নিজে প্র্যাকটিস করে আয়ত্ত করবেন। তো এই বলে আমি আমার আজকের লেকচার এখানে শেষ করছি।